আগামী 12 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ওই দিন বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 12 মার্চ বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়। প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সচিবালয় প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি ঘিরে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনি জানেন যে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগে সচিবালয়ে তার যে অফিস রয়েছে সেই অফিসে প্রবেশ করেছেন। আজ সকাল 10:30টায় একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবরা অংশগ্রহণ করার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা এখানে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বৈঠকটি শুরু হবে। সকাল 10:30টায় যে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে সেটি হলো নিউ মরিং কন্টেইনার টার্মিনাল বিষয়ের সে সভা। এই সভাটিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং বিডার চেয়ারম্যান উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের সমন্বয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে আসলে কী সিদ্ধান্ত হবে সেটি তো আগে থেকে বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে যে নিউ মরিং যে কন্টেইনার, সেখানে কন্টেইনার স্থাপনের বিষয়ের যে সভা, সেই সভায় সেখানে যাতে দ্রুত কার্যক্রম চালু করা যায় এবং সেটি স্থাপনের বিষয়ে যাতে কার্যকর উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া দুপুর 12টায় সচিবালয়ে আরেকটি বৈঠক রয়েছে যেখানে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হবে। গত সপ্তাহে যেটি বলা হয়েছিল যে আগামী ঈদ উল ফিতরের আগেই কিছু সংখ্যক মানুষের হাতে, নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছেন বর্তমান সরকার, যেহেতু তারা নির্বাচনের সময় একটি ওয়াদা দিয়েছিলেন যে প্রতিটি পরিবারের নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই বিষয়টি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে দুপুরে। সেখানে তারা গত সপ্তাহে তারা বলেছিলেন যে আমরা রোজার যে ঈদ রয়েছে, পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরের মধ্যেই কিছু কিছু জেলা এবং উপজেলায় ফ্যামিলি কার্ড নারীদের হাতে পৌঁছে দেওয়া হবে যাতে করে তারা সেটির সুফল ভোগ করতে পারে এবং যাতে এই কার্ড যাতে প্রথম দফায় যাদেরকে কার্ড দেওয়া হবে সেখানে একেবারেই হতদরিদ্র এবং প্রতিবন্ধী যারা, তাদের হাতে সেই কার্ডটি তুলে দেওয়া হবে। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে ফ্যামিলি কার্ড দেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু আগে থেকেই বিএনপির তরফ থেকে একটি পর্যালোচনা করা হয়েছিল এবং কোথায় দেয়া হবে সেই বিষয়টি আগে থেকেই তারা পরীক্ষামূলকভাবে একটি সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। তবে কোথায় দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু এখন আমাদেরকে নিশ্চিত করা হয়নি। তবে আজকের বৈঠকের পর হয়তো আমরা জানতে পারবো যে কবে নাগাদ ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্বোধন করা হবে এবং কোন কোন জেলা এবং উপজেলা এবং কোন পর্যায়ের নারীদের হাতে, পরিবারের নারীদের হাতে পৌঁছে দেওয়া হবে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো বৈঠক শেষে। তবে প্রেরণা, নিউ মরিং কন্টেইনার স্থাপন বিষয়ে এবং ফ্যামিলি কার্ড প্রেরণের বিষয় নিয়ে যেসব আলোচনা হবে সেগুলো আমরা বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছ থেকে জানলে আমরা দর্শকদেরকে আপনার মাধ্যমে বিস্তারিত জানাতে পারবো। প্রেরণা, সচিবালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। প্রেরণা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় দণ্ডিত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে 1 ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার জজ আদালত শুনানি এদিন ধার্য করেন। সেদিন রাষ্ট্রপক্ষের শুনানি করেন তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আসে। গত 15 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করে। মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হলেও সেই অভিযোগেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সাজা বাড়ানোর আবেদন জানানো হয়। আপিলে দণ্ড বৃদ্ধি চেয়ে 8টি যুক্তি উপস্থাপন করা হয়েছে।
মরণ ফাঁদে পরিণত হয়েছে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটের সংযোগ সড়কগুলো। সংস্কারের অভাবে চরম ঝুঁকি আর প্রচণ্ড ধুলোবালিতে বাড়ছে দুর্ভোগ। বেহাল সড়কে বাড়ছে দুর্ঘটনা ও যাত্রী ভোগান্তি। ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বাড়তে পারে ভয়াবহ ভোগান্তি। রাজবাড়ীর প্রতিনিধি মমিনুল হকের তথ্যচিত্রে রিপোর্টে তামান্না সাদিকা। দীর্ঘদিন সংস্কারের অভাবে দৌলতদিয়া ফেরিঘাটের খাড়া ঢাল ও ভাঙনে বিপর্যস্ত সংযোগ সড়কে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। প্রতিদিন ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছে হাজার হাজার যানবাহন। সড়কের বেহাল দশা যেন দেখার কেউ নেই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন। বিশেষ করে ৩, ৪ ও ৭ নম্বর সচল ঘাটের সংযোগ সড়কে অতিরিক্ত ঢালু ও ভাঙাচোরা হয়ে এখন মরণ ফাঁদ। বিভিন্ন স্থানে বড় গর্ত, ধস ও অসমান ঢাল ফেরিতে ওঠানামার সময় তৈরি করছে চরম ঝুঁকি। সংযোগ সড়কটার অবস্থা খুবই খারাপ। গাড়ির নিচে পাতিতে বাঁধে, গাড়ির বডিতে বাঁধে, উঠতে নামতে অনেক মহা মুশকিল হয়ে যায়। গাড়ি উপরে গেছে অনেক, আর আমাদের অনেক কষ্ট হয়। প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে বা ফেরিতে উঠতে নামতে আটকে পড়ছে যানবাহন। স্থানীয়রা জানান, আগে ফেরিতে ওঠার সময় একাধিক যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। অনেক সময় গাড়ি আটকায় যায়, এক্সেল ভেঙে যায়। পিচ ঢালাই করে দিলে আমরা সোজা হয়ে যেতে পারি। স্লোপিং করতে হবে, ডালু করতে হবে, অনেক দূরের থেকে আসতে হবে, আর এই জায়গা থেকেই উঁচু। আমাদের চলাচলের জন্য সুবিধা হবে এবং ওখানে অনেক ধুলাবালি, এগুলোর জন্য আমাদের একটু দাবি। ঈদ সামনে রেখে জরুরি সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি চালক ও যাত্রীদের। এখন দেখার বিষয় কত দ্রুত ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। ডিআইডব্লিউপি এর ইঞ্জিনিয়ারগণ কাজ করছেন, এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা চাই। এটা ঋতুচক্রের সাথে সম্পর্কিত বিষয়। আবার বর্ষাকাল চলে আসলে এই পানির স্তর বাড়বে, আমাদের ঘাটগুলি লো ওয়াটার থেকে আমরা হাই ওয়াটারে নিতে পারবো। সামনে ঈদুল ফিতর, এ সময় দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কয়েক গুণ বাড়ে। দ্রুত সংস্কার না হলে নৌ রুটে চরম ভোগান্তির আশঙ্কা সংশ্লিষ্টদের। তামান্না সাদিকা, মাই টিভি। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফ্যাশন সচেতন সকলেই ছুটছেন দর্জির দোকানগুলোতে। বিশেষ করে হাল ফ্যাশনের নানান পোশাকের নকশা নিয়ে নারীরা ছুটছেন দর্জি বাড়িতে। গ্রাহকদের পছন্দসই ডিজাইন আর নানা রঙের লেস দিয়ে ঈদের পোশাকটি তৈরি করতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন সেলাই ঘরের দর্জিরা। বিস্তারিত দেখুন সাদিয়া হক মোয়ের রিপোর্টে। বেলা বাড়ার সাথে সাথে ঘনিয়ে আসছে ঈদ, আর এই ঈদকে সামনে রেখে ভিড় বাড়ছে দর্জির দোকানগুলোতে। রাজধানী নিউ মার্কেট, চাঁদনী চক এলাকার দর্জির দোকানে দিন রাত চলছে সেলাই মেশিন। অনেক দোকানে 15 রমজান থেকেই বন্ধ হবে নতুন অর্ডার নেয়া। ঈদ উপলক্ষে গ্রাহকদের কাঙ্ক্ষিত ঈদ পোশাকটি যেন সময় মতো দিতে পারেন, তাই দর্জি বাড়ির কারিগররা কাজ করছেন দিন রাত। কাপড় ভেদে নারীদের ড্রেসের মজুরি গুনতে হচ্ছে 600 থেকে 2500 টাকা পর্যন্ত। ঈদের জন্য আমরা কোনো এক্সট্রা কোনো মজুরি নিচ্ছি না, কারণ আমাদের এখানে যারা কাপড় বানায় তখন সবসময় কাপড় বানায়। আমাদের এখানে কন্টিনিউ কাস্টমার যারা আছে তারাই আমাদের এখানে আসে, কিন্তু আমরা ঈদের জন্য কোনো মজুরি বেশি নিচ্ছি না। আমাদের চাপ ইনশাল্লাহ এবার ভালো আছে। কয়েকদিন পরে তার অর্ডার নেওয়া হবে না, ধরেন বিশ্বজা পর্যন্ত হাজি গেলে নেওয়া হবে। সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত করি এখন। আবার সামনে 15 রোজার পরে থেকে আবার নাইট হবে 3টা পর্যন্ত কাজের অনুযায়ী। শখের ঈদের পোশাকটি আরো সুন্দর করতে তরুণীরা ঝুঁকছেন ম্যাচিং করা লেইসের দোকানে। দেশীয় কালেকশনের সাথে বিভিন্ন কারুকাজ করা নানা রঙের লেইসের সম্পর্ক যেন বাঙালিয়ানার এক ঐতিহ্য। ঈদের নিজের ড্রেসটা ডিজাইন করার জন্য লেস কিনতে এসেছি। এবার ড্রেস থিম হচ্ছে গোল্ডেনের মধ্যে, লেস ওই তো শেড করে আর কি গোল্ডেনের মধ্যেই নিচ্ছি। আমাদের তো আসলে স্টিচের সাথে লেসের সম্পর্ক, তো মোটামুটি বেচা বিক্রি চলছে। আশা করি আরও 2-1 দিনের মধ্যে আরেকটু কিছুটা বাড়বে। আর এবারে বেশ কিছু নতুন লেস এখন পাকিস্তানি প্রোডাক্টগুলো এসেছে, যেগুলো এখন বেশি চলতেছে। আর আমাদের দেশি প্রোডাক্ট আসলে লেসে খুব কম, ইন্ডিয়ান এবং পাকিস্তানি প্রোডাক্টই বেশি চলছে। শুক্রবার শনিবার ছুটির দিনে একটু ভিড় থাকে, মানুষ বেশি থাকে। এবার ঈদে ইন্ডিয়ান কাপড় কম আমদানি হওয়াতে পাকিস্তানি অর্গানজা, চায়না কারচুপি ড্রেস এবং বাংলা কালেকশনগুলোই বেশি চলছে বলে জানিয়েছেন দর্জিরা। পাকিস্তানি ড্রেসের খুব কম, এবার ওই প্যাসেজ যেগুলো আছে ওগুলো একটু কম, এগুলোই বেশি কালেকশন চলতেছে। ঈদের আমেজ শুরু হয়ে যায় রমজানের প্রথম দিন থেকেই, তবে দর্জিরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন শবে বরাত থেকে শুরু হয়ে যায় ঈদের আমেজ তরুণীদের মাঝে। সেদিন থেকে শুরু হয়ে যায় ঈদের পোশাকের অর্ডার দেওয়ার ধুম।
যা চলতে থাকে রমজানের 15 রোজা পর্যন্ত। কারণ নিজের ঈদের শখের ড্রেসটি সাজাতে বিভিন্ন লেস দিয়ে বিভিন্ন ডিজাইনে নারীরা পছন্দ করেন আগেভাগেই নিজের ঈদের পোশাকটি তৈরির কাজটি করে নিতে, যার জন্য দ্বারস্থ হন টেলারিং অর্থাৎ দর্জিদের কাছে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। সকাল 6টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান তিনি জানান, সকাল 6টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারের 4 জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের 2%, জিল হকের শরীরের 54%, উম্মে হুমায়রার শরীরের 65% ও শিশু হুমায়রার শরীরের 6% দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। চট্টগ্রামের রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। বাকি 7 জন রাজধানীর বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বিকেল 5টা নাগাদ ঢাকায় আনার পথে মৃত্যু হয় নূরজাহান বেগমের। পরে তার মরদেহ রাত 1টার দিকে চট্টগ্রামের দেওয়ানহাটে তার বাবার বাড়িতে নেওয়া হয়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নূরজাহানকে। এদিকে সকাল 7টায় নূরজাহানের ছেলে 17 বছর বয়সী শাওন রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানিয়েছেন তাকে কুমিল্লায় তার দাদার বাড়িতে দাফন করা হবে। এর আগে সোমবার ভোরে হালিশহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এবারে আমাদের কৃষি। গেল কয়েক বছর ধরে টাঙ্গাইল জেলার যমুনার দুর্গম চরাঞ্চলে চাষ হচ্ছে উন্নত মানের কালোজিরা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ফলনও হয়েছে বেশ ভালো। অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন অনেক কৃষক। এমন সাফল্য দেখে কালোজিরা চাষের জন্য উদ্বুদ্ধ হয়ে উঠছেন অনেকেই। প্রতিনিধি মোহাম্মদ আনিসুল রহমান খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। ঔষধি গুণসম্পন্ন ফসলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মশলা কালোজিরা। প্রতিবছর বিদেশ থেকে কালোজিরা আমদানি করতে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। বৈদেশিক মুদ্রা বাঁচাতে এবং আমদানি নির্ভরতা কমাতে জেলা কৃষি বিভাগ যমুনার চরাঞ্চলে কালোজিরা চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছেন। জেলার ভুঞ্চাপুর, গাবসারা, অর্জুনা, নিকরাইল, টাঙ্গাইল সদর, নাগপুরের দুর্গম চরাঞ্চলে কৃষকরা এখন কালোজিরা চাষ করছেন। যমুনার চরাঞ্চলে আগে কখনো কালোজিরা চাষ না হলেও প্রথমবার চাষেই বাজিমাত করেছেন কৃষকেরা। এই চরাঞ্চলে আমরা কালোজিরা আবাদ করি। গত বছর 150 মণ বুনছিলাম, এবার আর একটু বাড়ায় বুনছি। হ্যাঁ, এটা লাভ মোটামুটি গাছের ভালো আছে। 15,000 মণ বুনছি, দেখা গেল যে বিঘায় 4 মণ করে হজলি, তো অনেক টাকা আসে। এই জন্য এটা আবার একটু বাড়ায় বুনছি। গতবার যা বোনা হয়েছে তার চেয়ে এবার বেশি বোনা হয়েছে। ভালো হইলে 4 মণ হয়। কালোজিরা বুনছি, গত বছর 2 পাহি বুনছিলাম, আমার খুব উন্নতি হয়েছে। ফের এবার 4 পাহি বুনছি। ঔষধি গুণে ভরা এই অর্থকরী ফসল কালোজিরা অন্যান্য ফসলের চেয়ে কয়েক গুণ বেশি লাভজনক হওয়ায় যমুনার চরাঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে। কালোজিরা খুবই এক লাভজনক একটি ফসল। আমাদের বিভিন্ন কৃষকরা এই ফসলটি চাষ করছে। বিশেষ করে চর এলাকায় এইটা কিন্তু আমাদের অনেক চাষ হচ্ছে। তো আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে প্রদর্শনী দিচ্ছি। পাশাপাশি কালোজিরা যে ভালো উন্নত জাত এবং প্রযুক্তিগুলো সম্বন্ধে তাদেরকে পরামর্শ দিচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে এবার টাঙ্গাইল জেলায় 63 হেক্টর জমিতে কালোজিরা চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা 80 মেট্রিক টন। শবনম অবনী, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। বান্দরবানের বোয়াংছড়ি উপজেলার সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত লামং মারমা জেএসএস মূল দলের সশস্ত্র সদস্য। সোমবার বিকেলে 5:30টার দিকে বোয়াংছড়ি উপজেলার তাছাড়া ইউনিয়নের মুরং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমা সড়কের বোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকার জেএসএস এর সদস্যরা গাড়ি থামিয়ে চাঁদা আদায় করেছে
এমন খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়। এ সময় অস্ত্রধারীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলি চলে। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত এক সশস্ত্র সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ডন হিসেবে পরিচিত রাজবাড়ী জেলার শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ পুলিশের জালে ধরা পড়েছেন। নিশ্চিন্তপুর গ্রামের একটি বাগান থেকে তার সহযোগী অসীম শিকদার সহ তাকে আটক করা হয়। ঘটনার রাতে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীন কাঁঠাল বাগানে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় জনতা মাধব ও অসীমকে ঘিরে ফেলে। পরে মধুখালী থানা পুলিশে খবর দিলে এসআই কামরুজ্জামান ও এসআই মুক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি স্পাইনগান ও 2টি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোহাম্মদ তাইজুল রহমান পরে এ বিষয়ে বিস্তারিত জানান। জামালপুরে মাহে রমজানকে ঘিরে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে বাজার ব্যবস্থাপনা কমিটি শহরের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সোমবার বিকেলে বাজারে বিভিন্ন দোকান পরিদর্শন করে 3টি দোকানে মূল্য তালিকায় ও বিভিন্ন অসঙ্গতি থাকায় 500 টাকা জরিমানা করে আর্থিক জরিমানা করা হয়। প্রথমবারের মতো সতর্কতা স্বরূপ এরূপ জরিমানা করা হয় বলে জানিয়েছেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার ও সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শফিক আব্দুল বাতেন। পরিচ্ছন্ন সাদুল্লাপুর উপজেলা গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন গাইবান্ধা 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত চলো একসাথে গড়ি বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্ন সাদুল্লাপুর উপজেলা গড়ে তুলতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর পরিবেশ ঠিক রাখতে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অংশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও পেছনের অংশ ছিল অস্বাস্থ্যকর। শুধু স্বাস্থ্য কমপ্লেক্সের নয়, নিয়মিত সাদুল্লাপুর উপজেলা শহর সহ 11 ইউনিয়নের হাট বাজার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। দেশে দুর্নীতি, অপশাসন ও জুলুম দূর করতে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে কুরআন আমল করতে না পারলে কুরআনময় করতে না পারলে মানুষ তার কাঙ্ক্ষিত নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা পাবে না। গতকাল বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজনে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে সাংবাদিক, সুধী ও শ্রমিক নেতৃবৃন্দদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চর ফ্যাশনকে মাদক মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার, চোর, ডাকাত এদেরকে পুরোপুরি নির্মূল করতে চাই। এজন্য আপনারা এখন থেকে সাহস সঞ্চয় করবেন, ঐক্যবদ্ধ হবেন, চাঁদাবাজকে আটকাবেন, পুলিশে সদর্পণ করবেন। আমি আপনাদের পাশে থাকব। আমি ভোটের আগে যেভাবে কথা দিয়েছিলাম সেই অঙ্গীকারে এখনো আছি। বন্ধুরা আমার, চর ফ্যাশনে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চর ফ্যাশন মনপুরায় কোনো মাদক ব্যবসায়ী থাকবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, জুলুমকারী, সন্ত্রাসী, চোর, ডাকাত এদেরকে পুরোপুরি নির্মূল করতে চাই। তার জন্য আপনারা এখন থেকে সাহস সঞ্চয় করবেন। মনিরামপুর প্রেস ক্লাবে যশোর 5 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের মণিপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল হক, নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান,
সহ সেক্রেটারি আহসান হাবিব লিটন ও মামা শামীম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা। বিএনপির নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই। কেউ যদি দলের নাম ব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়ায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সোমবার বিকেলে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান সহ উপজেলা স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের রাজাঝির দিঘি পাড়ে নবীন চন্দ্র সেন ক্লাব মিলনায়তনে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেনী 1 আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু তালেব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোহাম্মদ সাদাত হোসেন সহ অনেকে। দিনাজপুরের ফুলবাড়িতে 4টি বরেন্দ্র গভীর নলকূপ কেটে তালা দেওয়ায় বিপাকে পড়েছে কৃষকেরা। উপজেলার শিবনগর ইউনিয়নে 4টি বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের গভীর নলকূপের সাবেক অপারেটর ও বর্তমান অপারেটরের মধ্যে হট্টগোলে বোরো ধানের জমিতে ও ভুট্টার জমিতে সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি কৃষকদের।